আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। কথা বলবো গণ অধিকার পরিষদের নিবন্ধন নিয়ে। অবশেষে গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়ে গেল। এই গণ অধিকার পরিষদ নিবন্ধন পাওয়া নিয়ে কেন আলোচনা করছি, হয়তো এটা বলতে পারেন যে কোনো দল, রাজনৈতিক দল নিবন্ধন পেতে পারে, এটা নিয়ে আলোচনার বিষয় কেন। এটা নিয়ে আলোচনা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আছে, এই জন্যই করছি। প্রথম কথা হলো যে এই দলটি 18 সালের কোঠা আন্দোলনের নেতৃবৃন্দের তত্ত্বাবধানে তৈরি একটা দল, খুবই উদীয়মান একটি দল, তারুণ্য নির্ভর একটি দল। 18 সালে যারা কোঠা আন্দোলন করেছিল বিপি নূরের নেতৃত্বে, তখন তো সে বিপি নূর ছিল না, তো তখন সাধারণ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে যে ছাত্ররা আন্দোলন করেছিল, সেই ছাত্ররা পরবর্তীতে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে। ডাকসু নির্বাচনে ওই প্রথম যে কোনো দলের বাইরে গিয়ে একদম সাধারণ ছাত্রদের ভিতর থেকে কোনো একটা প্রতিনিধি বিপি নির্বাচিত হয়, সেই বিপি নূর। তো সেখান থেকে এই নূর বিপি নূর হিসাবে পরিচিত। তো বিপি নূরের নেতৃত্বে পরবর্তীতে তারা জাতীয় রাজনীতি করবে, এই চিন্তাধারা মাথায় নেয়। এবং কি প্রথমে তো তাদের ছাত্র অধিকার পরিষদ ছিল, পরবর্তীতে যুব অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ, নারী অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো তৈরি করে। এবং তারপরে একটা পর্যায়ে তারা এসে এই দল গঠন করে, রাজনৈতিক দল গঠন করে। তো মূলত যে ওদের যে রাজনৈতিক বেড়ে ওঠা, বাংলাদেশে আমার জানা নাই, আমি এটা বলতে পারবো না যে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল এইভাবে গতানুগতিক বেড়ে উঠছে কিনা। মানে প্রচণ্ড ধারাবাহিকতা, একটা কোঠা আন্দোলনকে কেন্দ্র করে সেই কোঠা আন্দোলনে তারা সফল হয়, এবং সেই সফলতার পরে তারা সেই সফলতাকে পুঁজি করে ডাকসুতে নির্বাচন করে। তাদের মতে তাদের প্যানেলে 11 জন নির্বাচিত হয়। তাদের এই নির্বাচন, মানে এই বিজয়টা কেড়ে নেওয়া হয় শুধুমাত্র বিপি এবং সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হোসেন, এই দুইজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তো পরবর্তী তারা দল ঘোষণা করে। সেই দলের বিভিন্ন কার্যক্রম, তাদের কিছু ঝামেলা হয়েছে, তাদের কিছু সহযোদ্ধারা আবার বেরোয় গেছে কয়েকজন। রেজা কিবরিয়াকে তারা একটা সময় আহ্বায়ক হিসাবে নিয়ে খুবই গর্ববোধ করেছে, কিন্তু পরে একটা সময় তারা বুঝতে পারছে যে রেজা কিবরিয়া আসলে এই রাজনীতির জন্য ফিট না, তারা রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দিল। এরকম নানা নাটকীয়তা আছে তাদের উত্থানে। এবং সর্বোপরি তারা গত পরশু দিন, সম্ভবত 2 তারিখে তারা নিবন্ধন পেলেন। এই আলোচনাটা আমার গতকালকেই করা দরকার ছিল, কিন্তু করতে দেরি হয়ে গেছে। এখন নিবন্ধন নিয়ে বেশ কিছু সংবাদ আছে, এই সংবাদগুলো আমরা একটু দেখে আসি, চলেন। মানে বেশ কিছু মূলধারার মিডিয়াও বেশ সংবাদ করেছে, আমরা সংবাদগুলো দেখে আসি। অবশেষে 51তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদ। নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, প্রতীক হিসেবে পেয়েছে ট্রাক। এ নিয়ে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন 51। দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। দলটি প্রতীক পেয়েছে ট্রাক। জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে নুরুল হক নূরের রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সে সময় নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন না পাওয়ায় অনেকটা ক্ষুব্ধ হয়েছিলেন দলটির সভাপতি নুরুল হক নূর। প্রতিক্রিয়ায় বলেছিলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের পতন ঘটিয়েই আগামী নির্বাচনের আগে নিবন্ধন ও নির্বাচনে অংশগ্রহণ করবেন। নূর তার কথা রেখেছেন। অবশেষে ঢাবির সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের
যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আপনারা দেখলেন যে মূলধারার সংবাদগুলা। এখন আমার এখানে এটা নিয়ে মূলত গুরুত্বপূর্ণ বিষয় যেই জন্য আলোচনা করছি, এখন তো গণ অধিকার পরিষদের দুইটা অংশ, যদিও দুই অংশর সব অংশই মনে করে যে তারাই সঠিক অংশ, কিন্তু আমরা প্রথমে লক্ষ্য করলাম যে গণ অধিকার পরিষদ বিভিন্ন নেতৃত্বে যে অংশটা, এই অংশটাকে ট্রাক প্রতীকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং কি এটা এই যে আপনারা দেখলেন যে গণমাধ্যমে বেশ সব করে প্রকাশ করা হয়েছে এবং কি সোশ্যাল মিডিয়াতেও তাদের নেতাকর্মীরা অনেক অ্যাক্টিভিটি দেখাচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে গণ অধিকারের অন্য অংশকেও এই রকেট প্রতীকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমার খটকাটা এই জন্য যে কিভাবে মানে নির্বাচন কমিশন তো বেশ কিছু তথ্যপত্র আলোকেই তো তাদেরকে নিবন্ধন দিল নাকি, যেমন তাদের নিবন্ধনের যেই পূর্ব শর্ত ছিল যেগুলা আগে বাংলাদেশের যেই গত নির্বাচন কমিশনার যে নিয়মগুলো করেছিল যে ওই 5% ভোট থাকতে হবে তারপরে সে বাংলাদেশের কোনো একটা আসনে এমপি হইতে হবে নাকি, এরকম বেশ কিছু জটিলতা ছিল। তৃতীয় যে এই শর্তটা ছিল যে কমপক্ষে 100 উপজেলায় কমিটি থাকতে হবে এবং 20টা না 22টা জেলা কমিটি থাকতে হবে। তো এই শর্তটা গণ অধিকার পরিষদ তখন ফিল আপ করেছিল। তৎকালীন নির্বাচন কমিশনের কাছে তারা ডকুমেন্টস জমা দিয়েছিল, পরিপূর্ণ ডকুমেন্টস, এবং কি ডিড এগ্রিমেন্টগুলোও জমা দিতে হয়েছে। তারপরও যদি ওই মানে নির্বাচন কমিশন তাদেরকে নিবন্ধন দেয় নাই, কিন্তু এই মুহূর্তে এসে মানে এরাও নিবন্ধন পেয়ে গেল, তাদের যেই দল ছুট যারা ছিল তারাও নিবন্ধন পেয়ে গেল। কিন্তু কেউই নিবন্ধন পেয়েছে, মানে উভয় নিবন্ধন পেয়েছে, এতে আমার কোনো সুবিধা অসুবিধা নেই। কিন্তু আমি বুঝতে চাচ্ছি যে নির্বাচন কমিশন কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে নিবন্ধনটা দিল। যদি আপনি মনে করেন যে বিপিন উদ্দের ক্রাইটেরিয়াটা ঠিক আছে, তাহলে রাজা কিবরিয়ার অংশ, যদি রাজা কিবরিয়া পড়া ঠিক না, কারণ রাজা কিবরিয়া ওখান থেকে আবার পদত্যাগ করেছে, এখন মিয়া মশিউজ্জামান সম্ভবত আহ্বায়ক, তাহলে মিয়া মশিউজ্জামানদের অংশ কিভাবে নিবন্ধন পেলেন, এটা আমার বুঝে আসলো না। আবার যদি মিয়া মশিউজ্জামানদের অংশ ঠিক থাকে, তাদের ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে নূররা কিভাবে নিবন্ধন পেলেন? এটা কি মানে যা ইচ্ছে তাই, মানে যে যাবে তাকে নিবন্ধন দিয়ে দিবে? খটকাটা হলো যে ডকুমেন্টটা তো এক সেট দেওয়া হয়েছে এবং এক সেটের মালিক কারা, যারা মালিক তারাই নিবন্ধন পাবে। এবং কি একটা ইস্যু দেখছি আমি, একটা প্রজ্ঞাপনে দেখছি, ওই সময়কার নির্বাচন কমিশন বলছে যে যেই প্রক্রিয়ায় রেজা কিবরিয়া সাহেবকে আহ্বায়ক থেকে অপসারণ করা হয়েছে, প্রক্রিয়াটা ঠিক আছে। প্রক্রিয়াটা ঠিক থাকলে পরবর্তী নেতৃবৃন্দ যারা নির্বাচিত হয়েছেন, বিপিনুর আর রাশেদ খান, তারা মূলধারার অংশ। তো তারা মূলধারার অংশ হইলে তাদের ডকুমেন্টস অনুযায়ী তারা পাইল, ভালো কথা। তো তারা মূলধারার অংশ তারা পাইলে আবার মিয়া মশিউজ্জামানরা আবার তারেকরা কিভাবে পায়, এটা আমি বুঝি নাই। এটা যদি আপনাদের এই গণ অধিকার নেতৃবৃন্দরা আমাকে বলতে পারেন, ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারেন, আমার খুব ভালো হয়। দ্বিতীয়ত যারা এই ভিডিও দেখবেন, যে আলোচনাটা পরে শুনবেন, তারাও যদি কেউ আমাকে এটা বুঝাই দিতে পারেন যে এইভাবে এরা পাইলো, উভয়ে পাইলো বা উভয়ে পাওয়ার সুযোগ আছে, পাইতেই পারে, তাহলে আমি ব্যাপারটা একটা বুঝ পাইলাম আর কি। তা না হলে এই বুঝ না নিয়ে থাকতে হবে। তো যাই হোক, উভয় অংশের জন্যই উত্তর শুভকামনা করি। তারপরেও আমি যদি কিছু কথা বলি, আসলে গণ অধিকার রাজনীতি একসময় আমার অ্যাক্টিভিটি ছিল, কিন্তু আমি এই মুহূর্তে বাংলাদেশের প্রচলিত কোনো রাজনীতির সাথে কোনো অ্যাক্টিভিটিস আমার নাই। সেটা ভিন্ন কারণ, ভিন্ন ব্যাখ্যা, সেটা জীবনে কখনো সুযোগ হলে বলবো। আচ্ছা, কিন্তু যেই অংশটা আছে আর যে অংশটা দল ছুট হয়েছে, মানে আমি খুব আশা করি এবং খুব মনে প্রাণে বিশ্বাস করি যে তাদের অবশ্যই একত্রিত হওয়া উচিত। এখন আমি যতটুকু জানি যে যেই দল ছুট অংশ, তারা একটা শর্ত দিয়ে বসে যে যেই কাউন্সিলের মাধ্যমে যেই কমিটি হয়েছে সেই কমিটিটা তারা মানে না। আর
ওই মূলধারার কমিটিটা তারা মনে করে যে না এই কমিটি ঠিক আছে, তোমরা আসলে এই কমিটি আন্ডারে আসো, না আসলে নাই। তাতে আমার মনে হয় যে এরকম আর কি। তো যাই হোক, আমার মনে হয় যে দল ছোট অংশ যেহেতু অল্প, তারা সংখ্যায় কম, আমরা তাদের অ্যাক্টিভিটিস কম পাই, স্বাভাবিক লোকজন কম থাকলে অ্যাক্টিভিটিস কম হবে, তাদের কমিটিগুলোও নাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় তারা কোনো শর্ত ছাড়াই গণ অধিকারে যায় কাজ করা উচিত, কারণ তাদের ঘাম শ্রম ওখানে আছে। ইন ফিউচারে তারা তাদের জায়গায় দৃঢ় থাকতে পারলে, ডিটারমাইন থাকতে পারলে, আমি মনে করি তারা ওখানেও তাদের অ্যাক্টিভিটিস দিয়ে জায়গা করে নিতে পারবে। কারণ আমি যাদেরকে চিনি, মানে তারেক বা ফারুক হাসান, সবারই যোগ্যতা আছে, সবাই আমি মনে করি যে মূলধারার গণমাধ্যমে, মূলধারার গণ অধিকার পরিষদে গেলে তারা জায়গা করে নিতে পারবে। এখন এটা তাদের ব্যাপার। আর আরেকটা কথা বলি, ওই দল ছুট অংশটা আবার 3 অংশে বিভক্ত হয়ে গেছে আমি যতটুকু জানি। একটা অংশ নূরদের সাথে আসতে চায়, আসছেও কেউ কেউ, সম্ভবত পাঠান আজহার কালকে দেখছি আমি বিভিন্ন ব্যানারে মিছিল করছে, তার মানে এরা চলে আসছে। এরা কিন্তু পাঠান আজহার, এই জসিম ভাই, তারপরে এই সাইফুল্লাহ হায়দার, এরকম কয়েকজন ছিল, কিছু ছিল তারা মধ্যমপন্থী, তারা এদিকেও যায় নাই ওদিকেও যায় নাই, তারা মিডল ক্লাস মেনটেন করছে। তো তারা এরকম কেউ আসছে যে কারোর সাথে যেতে চাচ্ছে না, তারা ওই যে কি রাষ্ট্র সংস্কারের সাথে যেতে যাচ্ছে। কেউ কেউ আবার যেভাবে আছে এইভাবে থাকতে চাচ্ছে, আবার কেউ কেউ বিভিন্ন উদ্দেশ্যের সাথে আসতে চাচ্ছে। তো যাই হোক, আমি মনে করি একজন এই অগ্রজ হিসাবে তাদের এই উত্তরোত্তর শুভকামনা করি, তারা সমুচিত সিদ্ধান্ত নিতে পারবে আশা করি। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।